আচ্ছা, মার্কেট যখন একটা রেঞ্জের মধ্যে ঘুরপাক খেতে থাকে মানে সাইডওয়েজ চলে, তখন কি ট্রেড করার সুযোগ খুঁজে পাওয়াটা বেশ কঠিন মনে হয়? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই সমস্যাটারই একটা সমাধান নিয়ে এসেছি। একটা 15 মিনিটের রিভার্সাল স্ট্র্যাটেজি, যা দিয়ে এই ধরনের মার্কেটের ছোট ছোট সুযোগগুলোকেও দারুণভাবে কাজে লাগানো যেতে পারে। তো চলুন শুরু করা যাক। দেখুন, সাইডওয়েজ মার্কেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জটাই হলো দাম কখন ঘুরবে সেটা ঠিকঠাক ধরতে পারা। মানে সঠিক এন্ট্রি আর এক্সিট পয়েন্ট খুঁজে বের করা, কারণ দাম তো একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যেই ওঠানামা করে। আমাদের এই 15 মিনিটের স্ট্র্যাটেজিটা কিন্তু ঠিক এই পরিস্থিতিকে মাথায় রেখেই বানানো। তো আজকে আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে দেখব এই স্ট্র্যাটেজির জন্য আমাদের কি কি টুলস লাগবে, তারপর বাই আর সেল সিগন্যালগুলো কিভাবে চিনতে হয় সেটা জানব, আর সবশেষে কিছু খুব জরুরি শর্ত আর রিস্ক ম্যানেজমেন্টের নিয়ম নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক। বেশ, তাহলে একদম প্রথম ধাপে আসা যাক। যে কোনো কৌশল কাজে লাগানোর আগে তার জন্য যে টুলবক্সটা লাগে সেটাকে ঠিকঠাকভাবে গুছিয়ে নেওয়া কিন্তু সবচেয়ে জরুরি। চলুন দেখি এই স্ট্র্যাটেজির জন্য আমাদের কি কি জিনিস হাতের কাছে রাখতে হবে। আমাদের টুলবক্সটা কিন্তু খুবই সহজ সরল। আমরা চার্ট দেখব 5 মিনিটের, আর প্রত্যেকটা ট্রেডের মেয়াদ হবে 15 মিনিট। ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করব দুটো জিনিস। এক, বোলিঙ্গা ব্যান্ডস, যেটা পিরিয়ড থাকবে 20 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2, আর 2, আরএসআই বা আরএসআই, যার পিরিয়ড হবে 14। এই আরএসআই এর 70 লেভেলকে আমরা বলবো ওভারবট আর 30 লেভেলকে বলবো ওভারসোল্ড। এর সাথে আমাদের নিজেদেরকে চার্টে সাপোর্ট আর রেসিস্টেন্স লেভেলগুলো এঁকে নিতে হবে। এই সবগুলো সেটিংস যখন একসাথে কাজ করবে, তখনই আমরা ভালো সিগন্যাল পাব। এখন প্রশ্ন হল, এই কৌশলটা কি সব মার্কেটে কাজ করবে? না, এটা সবচেয়ে ভালো কাজ করে সেই সব মার্কেটে যেখানে দাম একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করে আর যথেষ্ট পরিমাণে লিকুইডিটি আছে। যেমন ধরুন UR/USD বা GBP/USDর মতো প্রধান ফরেক্স পেয়ারগুলো, কিংবা বিটকয়েন বা ইথেরিয়ামের মতো হাই লিকুইডিটি ক্রিপ্টো। এমনকি কিছু ইন্ডেক্সেও এটা কাজ করে, তবে শর্ত হলো সেগুলোর ভলিটিলিটি বা অস্থিরতা যেন খুব বেশি না হয়, কারণ মার্কেট অতিরিক্ত অস্থির হলে এই স্ট্র্যাটেজি ঠিকমতো কাজ করে না। ওকে, আমাদের টুলস তো রেডি, এবার আসল কাজে নামা যাক। চলুন প্রথমে দেখে নিই একটা বাই বা কল এন্ট্রির জন্য পারফেক্ট সিগন্যাল আমরা ঠিক কিভাবে চিনব। মানে দাম কখন ওপরের দিকে ঘুরে যেতে পারে তার জন্য কি কি শর্ত আমাদের মেলাতে হবে। একটা শক্তিশালী বাই সিগন্যাল পাওয়ার জন্য আমাদের 4টা জিনিসকে একসাথে মেলাতে হবে। এটাকে একটা চেকলিস্টের মতো ভাবতে পারেন। প্রথম শর্ত, দামকে অবশ্যই বলিঙ্গার ব্যান্ডের নিচের লাইনে টাচ করতে হবে। দ্বিতীয়, আরএসআই ইন্ডিকেটরকে 30 লেভেলের নিচ থেকে ঘুরে উপরের দিকে ওঠা শুরু করতে হবে। এটা একটা সিগন্যাল যে মার্কেটের মোমেন্টাম ফিরছে। তৃতীয়, একটা শক্তিশালী বুলিশ ক্যান্ডেল তৈরি হতে হবে, যেমন একটা বুলিশ এনগালফিং, যেখানে একটা সবুজ ক্যান্ডেল তার আগের লাল ক্যান্ডেলটাকে পুরোপুরি গিলে ফেলে। আর চতুর্থ, এই সব কিছু যদি একটা পরিচিত সাপোর্ট লেভেলের কাছাকাছি ঘটে, তাহলে তো সোনায় সোহাগা, সিগন্যালটা আরও অনেক বেশি নির্ভরযোগ্য হয়ে ওঠে। বাই সিগন্যাল তো বোঝা গেল, এবার ঠিক এর উল্টোটা, মানে একটা সেল বা পুট এন্ট্রির নিয়মগুলো দেখি। আর ভালো খবর হলো এটা মনে রাখা আরও সোজা, কারণ যুক্তিটা একদম একই, শুধু দিকটা উল্টো। সেল সিগন্যালের ক্ষেত্রেও আমরা ওই 4টা ধাপে মেলাব। প্রথমত, দামকে এবার ওপরের বলিঞ্জার ব্যান্ডে টাচ করতে হবে। দ্বিতীয়ত, আরএসআই 70 লেভেলের উপর থেকে নিচের দিকে নামতে শুরু করবে, যা থেকে বোঝা যায় যে মার্কেটে কেনার চাপ এখন কমছে। তৃতীয়ত, একটা স্পষ্ট বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হতে হবে। আর চতুর্থত, এই সিগন্যালটা যদি একটা শক্ত রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি তৈরি হয়, তাহলে এর কার্যকারিতা অনেক বেড়ে যায়। এই যে দেখুন, বাই আর সেল সিগন্যালের নিয়মগুলো পাশাপাশি রাখলে পুরো ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। খেয়াল করেছেন, একটা আরেকটার আয়নার প্রতিবিম্বের মতো? একটাতে যা যা নিচের ব্যান্ডের ক্ষেত্রে ঘটছে, অন্যটাতে ঠিক তার উল্টোটা ঘটছে ওপরের ব্যান্ডের ক্ষেত্রে। এই ছবিটা মনে রাখলে নিয়মগুলো গুলিয়ে যাওয়ার আর কোনো সুযোগই নেই। কিন্তু দাঁড়ান, সিগন্যাল পেলেই কি সাথে সাথে ট্রেড নিয়ে নেব? একদমই না। যে কোনো ট্রেডে ঝাঁপিয়ে পড়ার আগে আমাদের একটা ফাইনাল চেকলিস্ট মেলাতে হবে। এটাকে ভাবতে পারেন গাড়ির জন্য গ্রিন লাইট পাওয়ার মতো। সব সবুজ হলে তবেই আমরা এগোব। কয়েকটা নিয়ম কিন্তু এখানে মানতেই হবে, কোনো ছাড় নেই।
সবচেয়ে বড় কথা, এই স্ট্র্যাটেজিটা শুধুমাত্র সাইডওয়েজ বা রেঞ্জিং মার্কেটের জন্য। কোনো স্ট্রং ট্রেন্ডিং মার্কেটে এটা ব্যবহার করা মানে কিন্তু বিপদ ডেকে আনা। কারণ ট্রেন্ডিং মার্কেটে দাম ব্যান্ডের একপাশে লেগেই থাকে, সহজে রিভার্স করে না। আর অবশ্যই ধৈর্য ধরতে হবে। সিগন্যাল ক্যান্ডেলটা পুরোপুরি ক্লোজ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাড়াহুড়ো করে মাঝপথে এন্ট্রি নিলে কিন্তু সিগন্যালটা ভুল প্রমাণিত হতে পারে। ওকে, এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হয়তো এই পুরো আলোচনার সবচেয়ে জরুরি অংশ, আর সেটা হলো রিস্ক ম্যানেজমেন্ট। আমাদের সব সময় মনে রাখতে হবে যে কোনো ট্রেডিং কৌশলের প্রথম লক্ষ্য লাভ করা নয়, বরং নিজের মূলধনকে যে কোনো মূল্যে রক্ষা করা। এখানকার নিয়মগুলো খুব সহজ কিন্তু খুবই শক্তিশালী। প্রথমত, প্রতিটা ট্রেডে আপনার মোট অ্যাকাউন্টের 1 থেকে 2% বেশি ঝুঁকি নেওয়া যাবে না। দ্বিতীয়ত, মার্টিনগেল স্ট্র্যাটেজি মানে লস হলে ট্রেডের পরিমাণ দ্বিগুণ করে দেওয়া, এটা ভুলেও ব্যবহার করবেন না। এটা অ্যাকাউন্ট খালি করার সবচেয়ে সহজ উপায়। আর সবশেষে, দিনের জন্য একটা সীমা ঠিক করুন, যেমন 3 থেকে 4টে ট্রেড, এর বেশি নয়। এটা আপনাকে ওভার ট্রেডিং থেকে বাঁচাবে। আর এই নিয়মটা এটা শুধু ট্রেডিংয়ের জন্য নয়, আপনার মানসিক শান্তির জন্যও দরকারি। যদি পরপর 2টো ট্রেডে লস হয়, সাথে সাথে ট্রেডিং বন্ধ করে দিন, একটা ব্রেক নিন। এটা আপনাকে আবেগের বশে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচাবে এবং মাথা ঠান্ডা রেখে আবার মার্কেটে ফিরতে সাহায্য করবে। তো আমরা স্ট্র্যাটেজি দেখলাম, তার নিয়মকানুনও জানলাম। এবার চলুন এর পারফরম্যান্স নিয়ে কিছু বাস্তবসম্মত ধারণা নেওয়া যাক। আর এর সাথে থাকবে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। অনেকেই হয়তো ভাবছেন, তাহলে এই স্ট্র্যাটেজির উইন রেট কেমন? দেখুন, যদি সবকিছু ঠিকঠাক থাকে, মানে আদর্শ মার্কেট কন্ডিশনে এবং সব নিয়ম মেনে যদি এটা প্রয়োগ করা হয়, তাহলে এর আনুমানিক উইন রেট 55% থেকে 65% পর্যন্ত হতে পারে। তবে মনে রাখবেন, এটা কিন্তু কোনো গ্যারেন্টি নয় এবং এটা পুরোপুরি নির্ভর করে সঠিক প্রয়োগের ওপর। শেষ করার আগে এই কথাটা খুব মন দিয়ে শুনতে হবে। এই কন্টেন্ট শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য বানানো। ট্রেডিংয়ে আর্থিক ঝুঁকি আছে, তাই ডেমো অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণে অনুশীলন না করে কখনোই আসল টাকা ব্যবহার করা উচিত নয়। তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে আসল শিক্ষাটা কি? এই স্ট্র্যাটেজিটা আসলে কি? এটা তো আসলে কয়েকটা নিয়ম মিলিয়ে একটা চেকলিস্ট ছাড়া আর কিছুই না। তাই শেষে প্রশ্ন এটাই, ট্রেডিংয়ের মতো একটা আবেগতাড়িত ক্ষেত্রে এরকম একটা সুশৃঙ্খল চেকলিস্ট মেনে চলার অভ্যাস কি আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে আরও উন্নত করতে পারে? অবশ্যই ভেবে দেখার মতো একটা বিষয়।